অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে আসছে বাজেটেও আগ্রহ না দেখালে কালো টাকার মালিকদের শাস্তির পরামর্শ অর্থনীতিবিদদের। শুরু হলো যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি, শতভাগ আসন বিক্রি হচ্ছে অনলাইনে, রেল স্টেশনে নেই যাত্রীদের ভিড়। এবং সাবেক আইজিপি বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানে না সরকার, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যার মূল তদন্ত করবে ভারত। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আর প্রথমেই থাকছে 2024-25 বাজেট প্রসঙ্গ। 10% থেকে বাড়িয়ে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে আসছে বাজেটেও। এই সুযোগ আদেও কি কেউ নেবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও এই ধরনের সুবিধা থাকলেও খুব বেশি আগ্রহ দেখা যায়নি অপ্রদর্শিত অর্থ অর্জনকারীদের। তাই এই সুযোগ গ্রহণ না করলে কালো টাকার মালিকদের আইনের আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘাত প্রতিঘাত, বিভিন্ন জায়গায় যুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতিতে একটি টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। কিন্তু সম্প্রতি দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে অর্থনৈতিক খাত। ফলে সেসব টাকা দেশে ফিরিয়ে আনবার লক্ষ্যে একই সাথে যারা অপ্রদর্শিত অর্থ অর্থাৎ কালো টাকার মালিক বনেছেন তাদের টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 2 বছর আগে 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ায় পরে এই সুযোগ বাতিল হয়। ফলে এবারেও যারা এই সুযোগ কাজে না লাগাবে তাদেরকে আইনের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। এটার আইন কানুন এমনভাবে করতে হবে যাতে যার কাছে কালো টাকা আছে সেই যাতে মনে করে যে এটা আমার সর্বশেষ সুযোগ, আমাকে অর্থনীতিতে এরকম সুযোগ আর পাবো না। যদি আমার না হয় তাইলে তার বিরুদ্ধে কিন্তু যাদের থাকে মনে করে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে গেলে এটা সাকসেসফুল হবে। এবং এটা যেই সরকার যে কোনো সরকারের যদি এটা কোনো উদ্দেশ্য নিয়ে যদি দিয়ে থাকে তাহলে উদ্দেশ্য সফল হবে। কিন্তু আরেকটা দরজা খোলা রেখে, 2টা দরজা একসাথে যদি খোলা রেখে তাহলে এই দরজা দিয়ে কোনো লোক ঢুকবে না। তাহলে এটা কি হলো? এটা তো লোনটা দেওয়া হয়েছে তার ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য, সেই ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রির জন্য লোন নিয়ে সে টাকাটা বাইরে পাচার করে দিচ্ছে। তারপরে সে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্টের ওভার ইনভয়েস করে টাকাটা বাইরে পাচার করতেছে। এখানে আমার টাকা বাইরে চলে যাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে টাকা যেটা রেমিটেন্স হয়ে আসবে সেখানে এই দেশে না আসিয়া আরেক দেশে সে জমা করতেছে। একটা পোর্শন এখানে হয়তো আসে মিনিমাম, এবং অনেক টাকা প্রায় 3 কোটি 4 কোটি মানে 300 না 400 কোটি ডলারের মতন বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে বলল যে এটা এখনও কিন্তু আনসেটেলড। এক্সপোর্ট প্রসিড আসছে মানে আপনার এখন থেকে 3 বছর আগে, সেই টাকাও এখনও ঢুকে নাই বাংলাদেশে। তাহলে কী হলো? তাহলে হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে হু আর রেসপন্সিবল? স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তবে এই টাকা ফেরত না এসে উল্টো আরও টাকা বাইরে চলে যাচ্ছে বলে মত তাদের। সেজন্য রাজনীতিকেই দুষছেন তারা। রিসেন্টলি আপনি দেখেন যে দুদকে অনেকগুলা অ্যাকশান নিতেছে। এগুলা যদি আপনার অনেক আগের থেকে নিত তাহলে কী হয়তো চিন্তা করেন। বাংলাদেশে কিন্তু আমাদের রিসোর্স যেটা বাইরে চলে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ভিতরে থাকতো। আপনি দেখেন রেমিটেন্সের টাকা যেটা বাংলাদেশে আসার কথা 26 বিলিয়ন আসে, আর আমাদের দেশে ইলিগাল ওয়ার্কাররা, বিদেশি ওয়ার্কাররা কাজ করে উইদাউট ওয়ার্ক পারমিট, তারা আপনার 13 বিলিয়ন নিয়ে যেতেছে। তো তাহলে প্রবলেম তো হবে না। এটা তো আপনি যে সমস্ত ডিপার্টমেন্টগুলা রেসপন্সিবল টু হ্যান্ডেল দিস থিংস, এই বিষয়গুলোকে, সেটা যদি তারা ঠিক মতন মানে ম্যানেজ করে তাহলে তো আপনার এই টাকা আমার রিজার্ভের পরিমাণ এখনই তো 50 বিলিয়ন থাকতো। আর কাছে যদি অপশন যদি এরকম খোলা থাকে, সেই যদি মনে করে যে এরকম সাদা না করে
আমি তো এই দেশে থাকতে পারবো। কখনো কিন্তু এটাতে শুধু 7-8 যখন 111-এর সরকার ছিল সেখানে বুঝতে সর্বোচ্চ আমরা পাইছি। এরপর বিশ্বাস করে প্রত্যেকবারে আপনি নিজেই বললেন যে ফ্রাস্ট্রেটিং ফিগার কিন্তু আমরা পাইছি। আমরা কখনো যে এটা হয় নাই যে 1 লাখ কোটি টাকা আমার হয়ে গেছে, হ্যাঁ আমি ট্যাক্স পেয়ে গেছি। স্বাধীনতার অর্ধশতাধিক বছরে এই পর্যন্ত মোট 21 বার নানাভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য উদ্দেশ্য থাকবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। সকাল 8টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের আসন সংগ্রহের ভোগান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের রেলওয়ে নেয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা যায়। কর্মপরিকল্পনায় বলা হয়, পশ্চিম অঞ্চলে চলাচল করা সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টা এবং পূর্বাঞ্চলের চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের কর্মকাণ্ডের দায় তার নিজেকেই নিতে হবে। এর দায় পুলিশ বাহিনী নেবে না। তবে তিনি দোষী কিনা সেটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বেনজির দেশ ছেড়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই। এ সময় মন্ত্রী আরও জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলা তদন্ত করবে ভারত। দেশটি এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চাইলে করা হবে। এ হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে ভারত সরকারই ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেননি, এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মধ্যে বলা সঠিক। এবারে ভিন্ন প্রসঙ্গ। 21শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখায় প্রথম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে তিনি কথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাজরুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। মানে প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে। কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোস্তাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর 15 বছর 4 মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য, মানে প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মানে প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান,
মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আমাদেরকে, আমাদের এডুকেশন আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি, আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুনুর রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ ও জনগণ এবং প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সোহেল রানা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আছে, আমরা দেখেছি এখানে দুটি কমিটি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত তিনি। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিছে, আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসব, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং দেখা যাবো আপনারা কেমন করছেন। সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। রাজধানীর উত্তরায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ড্রাইভিং স্কুল, যার অধিকাংশে নেই অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র। বিভিন্ন সময় বিআরটি অভিযান পরিচালনা করলেও থামছে না এসব ড্রাইভিং স্কুলের দৌরাত্ম্য। আরও জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। সড়কে দুর্ঘটনা রোধে প্রশিক্ষিত চালক খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যেমন দরকার সঠিক প্রশিক্ষণ, তেমনি প্রয়োজন সড়ক আইন ও নিয়মাবলী সম্পর্কে সঠিক জ্ঞান। কিন্তু এসবের তোয়াক্কা না করে রাজধানীর উত্তরায় দেদারসে চলছে চালক গড়ার কার্যক্রম। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী প্রশিক্ষিত লাইসেন্সধারী কোনো ব্যক্তি চালকদের প্রশিক্ষণ দিতে পারবেন, সেখানে উত্তরার অলিতে গলিতে নামে বেনামে গড়ে ওঠা ড্রাইভিং স্কুলগুলোতে সেই নিয়মের ধার ধারে না কেউ। শুধু তাই নয়, এসব প্রতিষ্ঠানের অধিকাংশরই নেই সরকারি অনুমোদন। বিভিন্ন সময় বিআরটিএ অভিযান পরিচালনা করলেও তা আমলে নেন না প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
বন্ধ করে দেয় না, উনি বলছেন আমি বই মনে করে গেলাম, আমি আবার আসবো। অনুমতি নেওয়া লাগে, হচ্ছে যে প্রশিক্ষক তার একটা লাইসেন্স লাগে, 70% লাইসেন্স গভর্নমেন্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত যে কোনো জিনিস অবশ্যই। অনুসন্ধানে দেখা যায় উত্তরায় অন্তত অর্ধশতাধিক ড্রাইভিং ট্রেনিং স্কুল রয়েছে, যার অধিকাংশরই নেই সরকারি লাইসেন্সধারী প্রশিক্ষক ও প্রয়োজনীয় কাগজপত্র। এরপরও কিভাবে দিনের পর দিন চালক তৈরির কার্যক্রম চলছে সেই প্রশ্নের কোনো সদুত্তর নেই বিআরটি এর কাছে। আর স্থানীয় কাউন্সিলর দায় চাপালেন প্রশাসনের ওপর। আমাকে তো পুলিশ না, আমরা তো একা কিছু করতে পারি না, একজন দক্ষ চালকই পারেন সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে। তাই অদক্ষ প্রশিক্ষক দিয়ে অদক্ষ চালক তৈরির এই কার্যক্রম দ্রুত বন্ধ করার পরামর্শ সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবারে সারা বাংলার খবর। সিলেটের জয়ন্তাপুরে বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। উপজেলা পরিষদ হল রুমে এই সভা হয়। জয়ন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রোমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ফাতিমাতুজ্জোহরা সানিয়া সহ অনেকে। চট্টগ্রাম বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির 3 দিন ব্যাপী অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সিবিইউএফটি ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন বিজিএমই এর সাবেক প্রথম সহসভাপতি ও সিবিইউএফটি এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী। মেলার বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের 4টি বিভাগের স্টলে পাঠদান সহ ভর্তির নানা তথ্য তুলে ধরা হয় ভর্তি ইচ্ছুক ও দর্শনার্থীদের কাছে। এ ধরনের মেলা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে দক্ষ মানব সম্পদের প্রয়োজন তুলে ধরা হয়। পাশাপাশি এই খাতে বিশেষায়িত উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে বলে মনে করেন অতিথিরা। আউটসোর্সিং শ্রমিক নিয়োগ বন্ধ, নবম পে স্কেল ঘোষণা সহ 10 দফা দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ চট্টগ্রাম। শনিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ ওমর গনি প্লাজার হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও দাবি উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আফসার তহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল শিমুল, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, মহানগর সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, নুরুল আফসার ভুঁইয়া, শামসুল ইসলাম আরজু, আলমগীর হোসেন সহ অনেকে। 21 পদক পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ডক্টর জিনপথি ভিক্ষুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আবু তাহের। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাতের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সেকেন্দার চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর সুকান্ত ভট্টাচার্য ও অধ্যাপক রীতা দত্ত সহ আরও অনেকে। তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করে হাঁসফাঁস অবস্থা ট্রাফিক পুলিশ সদস্যদের। তবুও লক্ষ্য একটাই, নিরাপদে মানুষকে সেবা দেওয়া। তবে এমন তীব্র তাপদাহে কড়া রোদে বিরতিহীন শ্রম নিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন শঙ্কার কথা। এভাবে দীর্ঘ সময় ধরে কাজ করলে হিট স্ট্রোক থেকে শুরু করে নানা রোগের আশঙ্কা রয়েছে তাদের। কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য।
ব্যস্ততম সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি সামাল দিয়ে বিশ্রামের একটুও সময় নেই তাদের। গরম থেকে বাঁচতে অন্যদের মতো শীতল ছায়ার সন্ধান করতে পারেন না। প্রচণ্ড গরমে দায়িত্ব পালনে মাথার ঘাম পায়ে গড়ায়, তবুও বিশ্রাম মেলে না তাদের। কখনো ডান কখনো বা বাম হাতের ইশারায় মুখের বাঁশি ফুঁকে যানজট নিরসনে কাজ করছেন। রোদ বৃষ্টি ঝড়ে কাজ করে যাচ্ছি। আমাদের যেহেতু এটা পেশায় আমরা করে যাব। অসহ্য গরমে একটু কষ্ট করতেই হয়, কারণ আমাদের কাজই এটা, আমাদের ডিউটি। তীব্র দাবদাহে অনেক হিট স্ট্রোকে মারা যাচ্ছে, তারপর আমরা দায়িত্ব অবহেলা করতে পারি না। প্রখর রোদ উপেক্ষা করেও যানজট নিয়ন্ত্রণ সহ ট্রাফিক আইন মেনে চলতে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের এমন সেবা নিতান্তই প্রশংসার দাবি রাখে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। কিছু ট্রাফিক পুলিশ তারা নিজ দায়িত্ব বোধ থেকে যেভাবে এই প্রখর রোদের মাঝে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, এদেরকে আসলে ধন্যবাদ না জানিয়ে না জানানো ছাড়া উপায় নাই। তবে চিকিৎসকরা বলছেন তপ্ত রোদে একটানা কাজ করা ঠিক নয়। তাছাড়া রাস্তায় গাড়ির উচ্চ শব্দের হর্ন, গাড়ির কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এরকম উচ্চ শব্দের মধ্যে থাকার কারণে ওনাদের কানে শ্রবণ হানি হওয়ার সম্ভাবনা আছে, বা কালো ধোঁয়া থেকে ওনাদের ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এইসব এই ডিউটিগুলো পালন করতে অবস্থায় যাদের বিভিন্ন ধরনের কোমরবিড কন্ডিশন আছে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে আর একটু বেশি সতর্কতা থাকা উচিত। তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশদের সুস্থ রাখতে নিজস্ব চিকিৎসা সেবা সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আনলিমিটেড ডিউটি করা এই রোদে আসলেই কষ্টকর, প্রায় কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব। তারপরেও মানুষকে তো আমাকে পার করতে হবে। এই কারণে আমরা ট্রাফিকের যে মঞ্জুরিকৃত জনবল থাকে, এই সময়ে সেটা অতিরিক্ত জনবল দিয়ে করতে চেষ্টা করি, যাতে একজনের উপর বেশি মাত্রায় প্রেশার বা চাপ না পড়ে। আইন মানাতে ট্রাফিক পুলিশকে অনেকটা হুমকি ধামকির মুখোমুখি হতে হয়, তবুও এত চ্যালেঞ্জ মোকাবেলা করে দায়িত্ব পালন করছেন তারা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা প্রাণী সম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া ও খামার মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোট সহ কয়েকটি সমমনা সংগঠনের উদ্যোগে ফিলিস্তিন সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ডিবি রোডে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, প্রবীর চক্রবর্তী, বাম গণতান্ত্রিক জোট নেতা গোলাম রব্বানী, নীলুফা ইয়াসমিন শিল্পী, রেবতী বর্মন সহ অন্যান্যরা। এবারে বাণিজ্য সংবাদ। চট্টগ্রামবাসীর জন্য সকল প্রকার পরীক্ষায় 25% ছাড় দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোস্তাফিজুর রহমান। গতকাল দুপুরে ডায়াগনস্টিক সেন্টার হল রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ অন্যান্য সংবাদকর্মীরা। এ সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, চিকিৎসা সেবাকে আধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি সংযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে তার প্রতিষ্ঠান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 7 ধাপের লোকসভা নির্বাচন শেষ হয়েছে।
এই নির্বাচনের ফলাফল আগামী ৪ জুন ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের বুথ ফেরত জরিপে বলা হচ্ছে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে হ্যাট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কেউ কেউ বলছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসন পাবে। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টি জয় পেতে হবে। দেশটির এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। Modi has led his Bharatiya Janata Party to 2 landslide victories in 2014 and 2019. HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। সারা দেশের মতোই চট্টগ্রাম নগরীতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 7টি ইপিআই জোনের আওতাধীন 41টি ওয়ার্ডে 1321 কেন্দ্রে 5,35,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে 6 থেকে 11 মাসের 85,000 শিশুকে একটি করে নীল এবং 12 থেকে 59 মাসের 4,60,000 শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ+ ক্যাম্পেইন শিশুর রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুকে অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে বাঁচাবে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে আসছে বাজেটেও। আগ্রহ না দেখালে কালো টাকার মালিকদের শাস্তির পরামর্শ অর্থনীতিবিদদের। শুরু হলো ঈদযাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি। শতভাগ আসন বিক্রি হচ্ছে অনলাইনে। রেল স্টেশনে নেই যাত্রীদের ভিড়। এবং সাবেক আইজিপি বেনজুরের দেশ ছাড়ার বিষয়ে কিছু জানে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যার মূল তদন্ত করবে ভারত। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।